প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। পর্ব 11। খালি গায়ে সোফায় বসে পরপর সিগারেট টানছে নাসির কায়সার। চোখ দুটো লাল হয়ে জলজল করছে ল্যাপটপের স্ক্রিনের দৃশ্য দেখে। টেবিল থেকে হুইস্কির বোতল নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করলো নিহির। কায়সার ওর দিকে তাকাতেই নিহির বলল, স্যার, সকালের মেয়েটার সব খোঁজখবর নিয়েছি। ইসলাম পরিবারের মেজ ছেলে হামিদ ইসলামের ছোট কন্যা, নাম লামিয়া ইসলাম। বেশ চঞ্চল স্বভাবের, ভীষণ রাগী। কায়সার বাঁকা হেসে বলল, তাহলে ইসলাম পরিবারের সাথে দেখো কোনো ডিল করা যায় কিনা। আগে কোম্পানির সাথে বন্ধুত্ব করি, গভীর সম্পর্ক তৈরি করি, তারপর না হয় ব্রাউনিকে ছুঁয়ে দেখা যাবে। বলেই হেসে উঠল। নিহির ভয়ে ভয়ে বলল, স্যার, সেটা না হয় কোনোভাবে করা যায়, কিন্তু ওই ডিটেকটিভ অফিসার যে আমাদের এত বড় ক্ষতি করলো, এখন কি হবে? অনেক কিছুই হবে, সেসব পরে দেখা যাবে। এখন বলো, আমার খাবার কোথায়? জি স্যার, আপনি অনুমতি দিলে নিয়ে আসি। কায়সার সিগারেট টানতে টানতে বলল, নিয়ে আসো তাড়াতাড়ি, ভীষণ খিদে পেয়েছে আজ। নিহির মাথা নাড়িয়ে চলে গেল। কিছুক্ষণ পর ইকবাল সাহেবের মেয়েকে এনে রুমে দিয়ে গেল। মেয়েটিকে দেখে কায়সার হেসে উঠল। মেয়েটি ভয়ে গুটিয়ে কান্না করতে করতে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। কায়সার সিগারেট ফ্লোরে ফেলে দিয়ে হুইস্কির বোতল হাতে সোফা থেকে উঠে দাঁড়ালো। মেয়েটির দিকে এগোতে এগোতে বলল, ছেড়ে দেব তো, কিন্তু খাবার খাওয়া শেষে। আমি ভীষণ ক্ষুধার্ত বেবি। বলেই মেয়েটিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। অন্ধকার রুম কেঁপে উঠল ছোট্ট মেয়েটির কান্নার শব্দে। ধীরে ধীরে সেই শব্দ মিলিয়ে গেল। ঘণ্টাখানেক পর কায়সার নিজের ক্ষুধা মিটিয়ে পাশ ফিরে শুয়ে চোখ পুষতেই হঠাৎ ভেসে উঠল সেই হালকা সোনালি রঙের তেজি চোখ। কায়সার ফট করে চোখ খুলে উঠে বসল। বিরক্ত হয়ে পাশ ফিরতেই দেখল ছোট্ট মেয়েটি অচেতন অবস্থায় পড়ে আছে। নিস্তব্ধ দৃষ্টিতে মেয়েটির উপর চোখ বুলালো। তারপর বিরক্ত হয়ে ফোন কল করে বলল, এই মেয়েকে নিয়ে যাও। বলেই কল কেটে দিল। কিছুক্ষণ পর নিহির এসে অচেতন মেয়েটিকে নিয়ে চলে গেল। কায়সার আবার সিগারেট ধরিয়ে সুখ টান দিতে দিতে চোখ বন্ধ করল। তখনই ভেসে উঠল সেই শ্যামবর্ণের মুখটা। কুকুরছানাকে কোলে তুলে রাগে চোখে তাকিয়েছিল তার দিকে। তা মনে পড়তেই কায়সার বাঁকা হেসে বিড়বিড় করে বলল, অনেক সাদা চামড়ার মেয়ে দেখেছি, আবার কালো চামড়ার মেয়েও দেখেছি, কিন্তু কাউকেই মনে ধরেনি। আর এই মেয়েটা আমার ঘুম উড়িয়ে নিয়ে গেছে। বলেই হেসে উঠল। তারপর বলল, তোমাকে তো আমার চাই ব্রাউনি, যে কোনো মূল্যে, লাগবেই। বলে বাঁকা আসলো। এসব ভাবতে ভাবতে রাত কেটে গেল নির্ঘুমে। ভোর সকাল। চারপাশে মৃদু হালকা বাতাস বইছে। পাখিরা কিচিরমিচির শব্দ করে গান গাইছে। লাবিব খালি গায়ে শর্টস পরে ব্যায়াম করছে তাদের বাগানে। সকাল সকাল উঠে ব্যায়াম না করলে তার আবার ভালো লাগে না। হঠাৎ তালুকদার বাড়ির দিক থেকে শোনা গেল মরা কান্নার আওয়াজ। লাবিব বুড়ো কুচকে তাকালো। গেট দিয়ে কান্না করতে করতে বেরিয়ে এলো ময়না বেগম, তার পিছনে মতিন তালুকদার। ময়না বেগম রাস্তার মাঝখানে হাত পা ছড়িয়ে বলে উঠল হাউমাউ করে, আমার মাইয়া আর নাই রে, আমার মাইয়া আর নাই। তার এমন চিৎকার শুনে আশেপাশের মানুষ দৌড়ে এলো। নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল লামিয়া। হঠাৎ এমন কান্নার আওয়াজে বিরক্ত হয়ে জানালা দিয়ে উকি মেরে দেখলো সবাই রাস্তায় ভিড় করেছে। বিরক্তি নিয়ে নিচে নেমে গেট পেরিয়ে তাকাতেই দেখলো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। ময়না বেগম মাঝখানে বসে কান্না করছে। আজমিরি বেগম দৌড়ে গিয়ে পাশে বসলেন। ময়না বেগম তার হাত চেপে ধরে হাউমাউ করতে লাগলো, খালা, আমার মাইয়া নাই, গেছে গা, আর আইব না গো। এমন কথা শুনে অনেকেই কান্না জুড়ে দিল। কেউ কেউ বলল, ইস, মেয়েটা ভালো আসিল, অল্প বয়সের মেয়ে কিভাবে মারা গেল। কেউ ইন্নালিল্লা পড়তে লাগলো। আমির সাহেব তার 3 মেয়ের দিকে তাকালেন। বড় মেয়ে কাপড়ে চোখ পুচ্ছে, মেজো মেয়ে বই হাতে বিস্ময়ে তাকিয়ে আছে, আর ছোট্ট মেয়ে আদৌ ঘুমে বোনের গলা জড়িয়ে ঢুলছে। দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। কান পরিবারের সবাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। শারমিন চোখ মুছতে মুছতে হামিদার গলা জড়ালো। রাশেদ ভ্রু কুচকে তাকালো। খালি গায়ে দাঁড়িয়ে থাকা লাবিব সামনে তাকাতেই দেখলো লামিয়া ঘুম জড়ানো চোখে দাঁড়িয়ে ঝিমুচ্ছে। বিরক্ত হলো। আশেপাশের মেয়েরা লাবিবকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, কিন্তু লাবিবের খেয়াল নেই। ময়না বেগমের কান্নার তীব্রতায় নাকের সর্দি ঠোঁটে গড়িয়ে এসে পড়ছে। হা করে কান্নার ফলে সর্দি মুখে ঢুকে গেল। আজমিরি বেগম তা দেখে তার শরীর ঘিনঘিন করে উঠল। নিজেকে সামলেই বললেন, ওই সারি, কান্দিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক মহিলা জিজ্ঞেস করল, তোমার মেয়ের লাশ কোথায়? লাশ কথায় ময়না বেগম আটকে উঠল। কার লাশ? আরে তোমার মেয়ের লাশ। ময়না বেগম কেঁপে উঠে মতিন তালুকদারের দিকে তাকালো। ও গো, এরা কি বলতাছে? আমাদের মাইয়ার লাশ মানে কি?
সবাই হা হয়ে তাকালো। মহিলা বিরক্ত হয়ে বলল, কিছুক্ষণ আগে তো তুমি বললে মাইয়া নাই, তাইলে? ময়না বেগম হঠাৎ আরও জোরে কান্না শুরু করলো। সবাই ভরকে গেল। ময়না বেগমের চিৎকার শুনে লামিয়ার বেশ বিরক্ত হয়ে পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই চোখের ঘুম ছেড়ে উড়ে গেল। কারণ সামনে দাঁড়ানো লাবিব, খালি গায়ে, শরীরে বিন্দু বিন্দু ঘাম নেমে যাচ্ছে নাভির দিকে। লামিয়ার বুক থকথক করছে। শুকনো ঢোক গিলে চোখ সরাতে চাইছে, কিন্তু পারছে না। একের পর এক চোখ লাবিবের পেশিবহুল শরীরে আটকে যাচ্ছে। চওড়া কাঁধ, মেদহীন পেট, 6টি পেশির রেখা স্পষ্ট। মাথা ঘুরে আসছে তার। হঠাৎ লামহার গলা খামচে ধরল লামিয়া। ব্যথায় কুকড়ে উঠল। সবাই লামহার দিকে তাকাতেই সে ব্যাক্কেল হাসল। লাবিব তাকিয়ে দেখে লামিয়া ঠোঁট কামড়ে চোখ বন্ধ করেছে। বিরক্ত হয়ে অন্যদিকে ঘুরে গেল। আজমিরি বেগম এবার ময়না বেগমকে ধমকালেন, আবার কান্দিস কেন? মেয়েটার লাশ কই? বিরক্ত হয়ে ময়না বেগম কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার মাইয়ের কিছু হয় নাই তো, লাশ পাইবা কই? সবাই হতবাক। রাশেদা বেগম জিজ্ঞেস করলেন, তাইলে কান্দিস কেন? ময়না বেগম হাউমাউ করে উঠল, আমার মুন্নি ওই হকারের লগে পালাই গেছে গা। সবাই থ হয়ে গেল। এতক্ষণে সবাই ভেবেছিল মেয়ে মারা গেছে, আর এখন শোনা গেছে পালিয়ে গেছে। রেগে সবাই ময়না বেগমকে বকাঝকা করলো। হামিদা আর শারমিন খেপে বকল। আরেক পাশে মাহির বিরক্ত হয়ে বলল, যা বাল, হকারের জন্য এই কান্নাকাটি করছে, আর আমরা কি নাকি ভেবে কান্না করছিলাম। লামিয়া চোখ খুলে তাকাতেই দেখলো লাবিব এক ভ্রু উঁচিয়ে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে হেসে অন্যদিকে ফিরল সে। ঠিক তখনই পাশ থেকে এক বৃদ্ধা চেঁচিয়ে উঠল, কি লো চ্যাংরা পোলা, এই ভোরে ন্যাংটা হইয়া বাইরে হয়েছিস কেন? লাবিব ভ্রু কুচকে নিজের দিকে তাকালো, তারপর মহিলার দিকে। আমি তো ন্যাংটা না, প্যান্ট পরেছি। অমন্ট প্যান্ট পরলে কি ন্যাংটাই লাগতাছে? পাশ থেকে লামিয়া ফিক করে হেসে উঠল। লাবিব বিরক্ত হলো। বৃদ্ধা আবার বলল, এরকম হইয়া বাইর হইও না, আমি তো কন্ট্রোল করতে পারতাছি না, আশেপাশের সিঁড়িরা তোরে গিলা খাইতাছে চোখ দিয়া। বলেই লজ্জায় চলে গেল। লাবিব হা হয়ে তাকিয়ে রইল। লামিয়া খিক করে হেসে বলল, শেষে কিনা মঞ্জুর দাদি আপনাকে দেখে কন্ট্রোললেস হয়ে গেল। সব ভাইবোন ঠোঁট টেপে হাসছে। লাবিব বিরক্ত চেহারা করল। শেষে আজমির সাহেব নির্দেশ দিলেন মেয়েকে আর ওই হকারকে খুঁজে আনার। মতিন তালুকদার, ময়না বেগম চলে গেল। ধীরে ধীরে ভিড় ঠেলে বাসায় গেলেন। একে একে সবাই স্থান ত্যাগ করলো। লামিয়া বাসার দিকে পা দিতেই লাবিব ডাকলো, এই দাঁড়া। লামিয়া বিরক্ত হয়ে ঘুরে তাকালো। সারাদিন এমন খিকখিক করে হাসিস কেন? একদম বিশ্রী লাগে তোকে। আপনিও তো খালি গায়ে মেয়েদের সামনে দাঁড়িয়ে শরীর দেখান, তখনও তো বিশ্রী লাগে। আপনাকে সেই কথাকে আমি একবারও বলেছি? আমাকে বিশ্রী লাগে? জি, খুব। তবে তবে কি? তবে প্যান্টটাও খুলে নিন, তাহলে আর তেমন বিশ্রী লাগবে না। বলছিস তাহলে? হ্যাঁ বলছি। লাবিব দুষ্ট হেসে শর্টসের দিকে হাত নিয়ে বলল, তুই যখন বলছিস ট্রাই করে দেখতে পারি। মামা মানে? লাবিব কোমর থেকে প্যান্ট নামাতে নামাতে বলল, দেখ তো এখন কেমন লাগছে। প্যান্ট একটু নামাতেই লামিয়া চোখ বড় বড় করে বলল, আস্তাগফিরুল্লাহ। বলেই দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। লাবিব পেছন থেকে চেঁচিয়ে বলল, দাঁড়া, কমেন্ট দিয়ে যা, কত সুন্দর লাগতেছিল এই পাটকাঠি। কিন্তু লামিয়া আর ঘুরল না। তা দেখে লাবিব ঠোঁট কামড়ে হেসে উঠল। পিছনে ঘুরতেই দেখলো মনিকা দাঁড়িয়ে আছে, চোখ চকচক করছে। দৌড়ে এসে বলল, লাবিব, সৌমি, আমি কমেন্ট করব তোমাকে কেমন লাগবে। লাবিব বিরক্ত হয়ে তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে গেল। মনিকা রাগে ইসলাম বাড়ির দিকে তাকিয়ে দাঁত চেপে লাবিবের পিছনে হাঁটল। অফিসে যাবার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে গুছিয়ে নিয়েছিলেন শফিউল খান। টাইটা ঠিক করতে করতে হঠাৎ পিছন থেকে ছোট্ট কণ্ঠ ভেসে এলো, বাবা আসবো? শফিউল খান আয়না থেকে মুখ ফিরে তাকাতেই সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে শারমিন। মিষ্টি হেসে তিনি বললেন, এসো। শারমিন আস্তে আস্তে বাবার সামনে এগিয়ে এসে থেমে গেল। মুখ দেখে সহজেই বুঝতে পারলেন মেয়েটা কিছু বলতে এসেছে, তাই তিনি কোমল গলায় বললেন, কিছু বলবে? শারমিন মাথা নেড়ে ছোট্ট স্বরে বলল, বাবা, আমি আমাদের কোম্পানিতে জয়েন হতে চাই। শফিউল খান ব্রু উঁচিয়ে তাকালেন, তারপর শান্তভাবে বললেন, কবে থেকে? তুমি বললে আজ থেকেই। মেয়ের আত্মবিশ্বাসী উত্তর শুনে শফিউল খান হেসে উঠলেন। তারপর মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে দিলেন, আমি অপেক্ষা করছি, রেডি হয়ে এসো, আজ থেকেই শুরু করো। শারমিন খুশিতে বাবাকে জড়িয়ে ধরল, হাসি মুখে বলল, ঠিক আছে বাবা, একটু অপেক্ষা করো, আমি এই যাচ্ছি আর এই আসছি। বলেই দৌড়ে বেরিয়ে গেল তৈরি হতে। সাদা শার্টের উপর কালো ব্লেজার, চুলগুলো হাত দিয়ে সেট করে রাশেদ গাড়ি থেকে নেমে অফিসের ভিতরে প্রবেশ করলো। তাকে দেখে স্টাফরা সবাই দাঁড়িয়ে গেল। রাশেদ হাত দিয়ে ইশারা করে বসতে বলল, তারপর নিজের কেবিনে ঢুকলো। গায়ে থেকে কালো ব্লেজার খুলে সোফায় রেখে চেয়ারে বসলো। তখনই কেউ দরজায় নক করলো।
রাশেদ আসতে বলল। লোকটি এসে জানালো, স্যার, নাসির কি ইন্ডাস্ট্রিজ কোম্পানির ম্যানেজার মিস্টার কাদের সাহেব এসেছেন আপনার সাথে দেখা করতে। রাশেদ কপাল ভাঁজ করে বলল, কেন? তা তো জানি না স্যার, তবে বলল যা বলার আপনার সাথেই বলবে। ঠিক আছে, ওনাকে ভেতরে আসতে বলুন। লোকটি মাথা নেড়ে চলে গেল। কিছুক্ষণ পর কাদের সাহেব এলো। রাশেদ বসতে বলল, তো মিস্টার কাদের সাহেব, আমাদের কোম্পানিতে আপনাদের মতো এত বড় মানুষের আগমনের কারণ কি? কাদের সাহেব হালকা হেসে বলল, আসলে আসলে নকলে বুঝি না, সোজা সাপটা বলুন। আমাদের কোম্পানির ওনার নাসির কায়জার স্যার আপনার কোম্পানির সাথে একটা ডিল করতে চায়। রাশেদ কড়া সুরে জিজ্ঞেস করল, কেমন ডিল? কাদের সাহেব সামান্য গলা খাঁকড়ি দিয়ে বলল, আসলে আমাদের কোম্পানি চাইছে আপনার কোম্পানির সাথে জয়েন্ট প্রজেক্টে কাজ করতে। কিছু বড় ইনভেস্টমেন্ট আছে সামনে, সেটা নাসির স্যার চাচ্ছেন আইকে গ্রুপের সাথে শেয়ার করতে। রাশেদ একটু ভেবে বলল, ঠিক আছে, আমি সবার সাথে কথা বলে জানাবো। কাদের সাহেব খুশি হয়ে বলল, ঠিক আছে স্যার, জানাবেন, আজ আসি। বলেই উঠে চলে গেল। রাশেদ চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর ফোন হাতে নিয়ে কাকে যেন মেসেজ করতে করতে হালকা হেসে উঠল। বাগানে এক পা উঁচু করে কান ধরে মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে লামিয়া, মাহির, তায়েব আর তাইবা। তাদের সামনে হাতে মোটা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে লতিফা বেগম। একটু দূরে মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে কুকুর ছানাটা, যার নাম লামিয়া দিয়েছে জ্যাকি। মনে হচ্ছে লামিয়াদের মতো ওরও মন খারাপ হয়ে আছে। এমন সময় অফিসের জন্য তড়িঘড়ি করে সবাই বেরিয়ে আসলো বাসা থেকে। উঠোনের এ দৃশ্য দেখে তারা থমকে দাঁড়ালো। লাবিব তা দেখে মুখ টিপে হেসে তাদের সামনে এসে কয়েকটা ছবি তুলে নিল। সেটা দেখে চারজনই বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নিল। শারমিন এগিয়ে এসে বলল, মেজুমা, এভাবে দাঁড় করিয়ে রেখেছেন কেন? তীব্র রেগে লতিফা বেগম বললেন, এই চার বেয়াদব ছেলে মেয়ে বাড়ির ভেতর কুকুরের ছানা ঢুকিয়েছে। তার কথা শুনে সবাই চোখ ফেরালো ছানাটির দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলল, মা, ওর নাম জ্যাকি, কুকুরের ছানা না, সম্মান দিয়ে কথা বলো। কথা শেষ হতেই পিঠে ঝাঁটার বাড়ি এসে পড়ল। উফ মা, ব্যথা পাচ্ছি, বলেই পাশ ফিরল লামিয়া। চোখে পানি এসে গেলে কাঁদো কাঁদো গলায় বলল, বাবা, কিছু বলবে না? লতিফা বেগম আবার তেরে আসতেই হামিদ সাহেব কড়া গলায় বললেন, আর একটা বাড়ি যেন না পড়ে ওদের শরীরে। রাগে গজগজ করতে করতে লতিফা বেগম বললেন, তাহলে কি করব? কুকুর নিয়ে এসেছে কেন? এখনই বলেন এটাকে বাড়ি থেকে দূরে ফেলে আসুক। কাঁদো কাঁদো গলায় লামিয়া বলল, বাবা প্লিজ, এই বাচ্চাটা খুব অসহায়, আমরা ওকে কাছে রাখি না। এত বড় বাড়িতে কি ওর একটু জায়গা হবে না? বড় চাচা, বলো না, ও যেন এখানেই থাকে। বলেই নাটকীয়ভাবে ঠোঁট উল্টে কাঁদতে শুরু করলো। লাবিব ব্রু কুচকে তাকালো লামিয়ার দিকে। হামিদ সাহেব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ওর দেখাশোনা করবে কে? আমি করব বাবা, প্লিজ থাকতে দাও ওকে। পাশ থেকে শারমিন হেসে বলল, আঙ্কেল, ছানাটা কিন্তু অনেক সুন্দর আর কত সুইট। হামিদের সাহেবের বড় ভাই আনিসুল সাহেবের দিকে তাকালেন। আনিসুল সাহেব চোখের ইশারায় সম্মতি দিলেন। তখন হামিদ সাহেব বললেন, ঠিক আছে, থাকতে পারে, তবে তোমাদেরই দেখে রাখতে হবে। এই কথা শুনেই লামিয়া, মাহির, তাইবা খুশিতে লাফিয়ে উঠল। তাদের সাথে জ্যাকিও লাফাতে শুরু করলো। দৃশ্যটা দেখে সবাই হেসে উঠল। লতিফা বেগম রেগে থাকলেও হাসি চেপে রাখতে পারলেন না। শেষে মিছে রাগ দেখাতে লাগলেন। লামিয়া দৌড়ে গিয়ে জ্যাকিকে কোলে তুলে নিল। আজমেরি সাহেব বললেন, আচ্ছা চলো এখন সবাই, লেট হয়ে যাচ্ছে। বলেই সবাই এগিয়ে গেল গাড়ির দিকে। লাবিব শেষবারের মতো লামিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। আবির লাবিবকে হাসতে দেখে এগিয়ে এসে বলল, হেসে লাভ নাই ভাই, মেয়ে কিন্তু আগের থেকেই বুকিং, অন্যের বইয়ের উপর নজর দিয়ে লাভ নেই। তার সঙ্গে লাবিব আবার হেসে উঠল। লাবিবের হাসি দেখে আবিরও হেসে উঠল। গাড়িতে ওঠার আগে একবার পিছন ফিরে তাকালো ইসলাম বাড়ির বাগানের দিকে। খিলখিল করে হাসছে লামিয়া। তা দেখে বিড়বিড় করে বলল, ঢঙের রানী। বলেই গাড়িতে উঠে বসে চলে গেল অফিসের উদ্দেশ্যে। পর্ব 12। নাসির কি ইন্ডাস্ট্রিজ আমাদের কোম্পানির সাথে জয়েন্ট প্রজেক্টে কাজ করতে চায়। কলম হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে বলল রাশেদ। রাশেদের কথা শুনে সামনে বসে থাকা আনিসুল, হামিদ, হাসিম, আজমির, শফিউর, আমির, জায়েদ সাহেবের কপালে ভাঁজ পড়ল। তার মতো এত বড় কোম্পানির মালিক আমাদের সাথে কাজ করতে চাচ্ছে, বেশ ভালো খবর তো। উৎফুল্ল গলায় বললেন জায়েদ খান। তুই কি বলিস? আনিসুল সাহেব শফিকুল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। শফিকুল সাহেব ভেবে নিয়ে বললেন, যদি আমাদের সাথে কাজ করতে চায় তাহলে আমরা তার প্রস্তাব অ্যাকসেপ্ট করি, তোমরা কি বলো? হামিদ, হাসিম, আজমির, আমির, জায়েদ সাহেব একসাথে বললেন, আপনারা যেটা ভালো মনে করবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। এ নিয়ে তাদের মধ্যে টুকটাক আলাপ হলো।
পাশেই নীরব দর্শকের মতো বসে আছে শারমিন, লাবিব, আবির, সাফওয়ান আর রাশেদ। শারমিন আর চোখে তাকালো রাশেদের দিকে। সিগারেটের পুড়ে যাওয়া ঠোঁট, চুলগুলো পরিপাটি করে সেট করা। সাদা শার্টে হালকা হাসি নিয়ে সাফওয়ানদের সাথে কথা বলায় মগ্ন। প্রিয় মানুষটিকে আজ বেশ অন্যরকম লাগছে। সেদিন রাতের পর থেকে কেউ কারোর সাথে কথা বলেনি। এক দৃষ্টিতে তাকিয়ে রইল শারমিন। হঠাৎ রাশেদ চোখ তুলে তাকাতে শারমিন দ্রুত চোখ ফিরিয়ে নিল। রাশেদও এক পলক তাকিয়ে আবার চোখ ঘুরিয়ে নিল। বড়দের আলোচনা শেষে আনিসুল সাহেব রাশেদকে বললেন, নাসির গ্রুপকে জানিয়ে দাও আমরা প্রস্তাবে রাজি। রাশেদ হালকা মাথা নাড়ল। সবাই চলে যেতেই শফিকুল সাহেব রাশেদকে ডাকলেন। রাশেদ পিছনে ফিরতেই তিনি বললেন, আজ থেকে শারমিন তোমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। কথা শুনে রাশেদের কপালে ভাঁজ পড়ল। কিছু না বলে শুধু ঠিক আছে বলল আর চলে গেল। পেছন পেছন শারমিনও বেরিয়ে এলো। এদিকে বাগানে বিরক্ত মুখে দাঁড়িয়েছে লামিয়া। চিন্তায় কুঁকড়ে আছে। জ্যাকেকে কোথায় রাখবে? বাড়ির ভেতর রাখা যাবে না, মায়ের কড়া নির্দেশ। তাই ঠিক করেছে বাগানের একপাশে একটা ছোট্ট ঘর বানাবে। কিন্তু ঘর বানাতে অনেক কিছু প্রয়োজন। কিভাবে করবে সে? এই ভেবেই বিরক্ত। ওপর থেকে হামিদা বোনের রাগে মুখ দেখে তাড়াতাড়ি নিচে নেমে এসে কাঁধে হাত রেখে বলল, রেগে আছিস কেন? দেখ না আপা, ঘর বানাতে অনেক কিছু লাগবে, সেগুলো তো নেই আমার কাছে। খুব বিরক্ত হয়ে বলল লামিয়া। পিছন থেকে লামহা বলে উঠল, মাথা মোটা, এত ভেবে কি হবে? ডগ হাউস কিনে আনলেই তো হয়। লামহার কথা শুনে লামিয়ার চোখ চকচক করে উঠল। ঠিকই তো বলেছিস, এখনই কিনে আনবো। হামিদা চিন্তিত মুখে বলল, কিন্তু কিভাবে আনবি? বাবা তো বাসায় নেই, টাকা পাবি কোথায়? লামিয়া কপাল কুঁচকে দাঁড়ালো। কিছুক্ষণ ভেবে তাড়াতাড়ি নিজের রুমের দিকে দৌড় দিল। হামিদা আর লামহা পিছন পিছন গেল। অন্যদিকে রাশেদের কেবিনে সোফায় বসল শারমিন। রাশেদ নিজের টেবিলে বসে কাদের সাহেবকে ফোন করলো। আমরা প্রস্তাবে রাজি, জানিয়ে দিন নাসির কায়সারকে। ওপাশ থেকে কাদের সাহেব খুশি হয়ে বললেন, তাহলে আজই স্যার আপনাদের কোম্পানিতে যাবেন সবার সাথে দেখা করতে। রাশেদ ঠিক আছে বলে ফোন কেটে রাখল। ফোন শেষ হতে দেখে শারমিন নিচু গলায় বলল, আমি কোথায় থাকবো? মানে আমার বসার জায়গা কোথায়? রাশেদ ফোনে কিছু করতে করতে গম্ভীর স্বরে বলল, আমার কোলে এসে বসতে পারেন। শারমিন হকচকিয়ে বড় বড় চোখ করল। মানে? রাশেদ শীতল চোখে তাকালো। তারপর চেয়ার থেকে উঠে দরজা লাগিয়ে দিল। শারমিন তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, এ কি, দরজা লাগালেন কেন? দরজা খুব। আর বলতে পারল না। রাশেদ এগিয়ে এসে তার চুল খপ করে ধরল। ব্যথায় চোখ বন্ধ করে শারমিন বলল, কি করছেন? ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রাশেদ আরও শক্ত করে আঁকড়ে ধরল। শারমিনের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। শান্ত চোখে তা দেখে রাশেদ ঠান্ডা গলায় বলল, এসব শরীরের সাথে ল্যাপটানো জামা পরে সবাইকে শরীর দেখিয়ে ঘুরবেন, বেশ ভালো কথা, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চাইলে এসব শরীর দেখানো পোশাক পরা যাবে না। বলেই তার চুল ঝাড়া মেরে ছেড়ে দিয়ে ফোন হাতে নিয়ে বেরিয়ে গেল। চোখের পানি মুছে শারমিনও বেরিয়ে এলো। নিজের কেবিনে বসে কাগজপত্রে চোখ বুলাচ্ছিল লাবিব। হঠাৎ ফোনে মেসেজ আসতেই ক্লিক করে মেসেজ পড়ল। পড়ে হেসে উঠল। ফোনটা টেবিলে রেখে আবার কাজে মন দিল। কালো কিছু গাড়ি এসে থামলো আইকে গ্রুপের বিল্ডিংয়ের সামনে। একে একে দরজা খুলে বেরিয়ে এলো কালো স্যুট পরা কয়েকজন বডিগার্ড। তারা চারপাশে চোখ বুলিয়ে নিশ্চিত হলো নিরাপদ। তারপর গাড়ির দরজা খুলে নামলো নাসির কায়সার। সাদা শার্টের উপর ধূসর ব্লেজার, চোখে কালো সানগ্লাস, হাতে সিগারেট। নাসির কায়সার ঠোঁটে সিগারেট ধরে শুক টান দিয়ে ধোঁয়া ছাড়ল। ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি খেলল। তার পেছনে গম্ভীর মুখে হাঁটছে নিহির। ভেতরে খবর পৌঁছে গেল রাশেদের কাছে। রাশেদ ব্লেজার গায়ে চাপিয়ে দরজা খুলে বেরিয়ে এলো। সিঁড়ির সামনে দাঁড়াতেই নাসির কায়সারের চোখ পড়ল রাশেদের উপর। রাশেদ ঠোঁটে হালকা হাসি টেনে হাত বানিয়ে দিল। ওয়েলকাম টু আইকে গ্রুপ, মিস্টার নাসির কায়সার। নাসির কায়সার হালকা হাসি দিয়ে হাত ধরল। প্লেজার ইজ মাইন, মিস্টার রাশেদ ইসলাম। রাশেদ হেসে বলল, আসুন। বলেই নিজের কেবিনে চলে গেল। তার পেছনেই নাসির কায়সারও এসে ভিতরে বসলেন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো লাবিব, আবির আর সাফওয়ান। তারা সবাই নাসির কায়সারের সঙ্গে হেসে হ্যান্ডশেক করলো। কৌশল বিনিময় করে টুকটাক কথা বলতে লাগলো। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছিল বৃষ্টি হবে। অফিসের নিচে এসে দাঁড়ালো লামিয়া। গায়ে হলুদ রঙের থ্রি পিস, কোলে জ্যাকে, বিরক্ত মুখে অফিসের দিকে পা বাড়ালো। হাঁটতে হাঁটতে বিড়বিড় করে তায়েবা মাহিরকে বকতে লাগলো। একজন ঘুমিয়েছে, আরেকজন বান্ধবীর বাসায়, আরেকজন যে কোথায় গেছে 100 বার কল করেও পাওয়া যায়নি, তাই বিরক্ত হয়ে নিজেই এসেছে একা। হামিদ সাহেবের কেবিনে ঢুকতেই আরেকবার বিরক্ত হলো। বাবা আবার কোথায়? দিশেহারা হয়ে রাশেদের কেবিনের দিকে পা বাড়ালো। বাবা নেই, ভাইয়া তো আছে। হালকা এসে রাশেদের কেবিনের দরজা খুলে প্রবেশ করলো। আশেপাশে কারোর দিকে না তাকিয়ে সরাসরি রাশেদের কাছে এগিয়ে গেল।
হঠাৎ অফিসে লামিয়াকে দেখে রাশেদ, লাবিব, আবির, সাফওয়ান বেশ অবাক হলো। নাসির কাইসার অবাক হয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। সে আশাও করেনি যে আজকে লামিয়ার দেখা পাবে। রাশেদ লামিয়ার দিকে তাকিয়ে বুঝলো সে বেশ রেগে আছে। চেয়ার ছেড়ে উঠে লামিয়ার কাছে এগিয়ে বলল, কি হয়েছে? এত রেগে আছিস কেন হঠাৎ অফিসে? বাবা কোথায় ভাইয়া? বিরক্ত ভঙ্গিতে বলল লামিয়া। চাচারা সবাই মিটিংয়ে আছে। কখন শেষ হবে মিটিং? ঘণ্টাখানেক লাগবে। লামিয়া বিরক্ত হয়ে সোফায় বসে পড়ল। রাশেদ জ্যাকিকে দেখে ব্রু কুচকে বলল, এই কুকুর কোথা থেকে এনেছিস তুই? আর এভাবে কোলে তুলে নিয়েছিস কেন? লামিয়া রেগে বলল, খবরদার ভাইয়া, কুকুর বলবা না। ওর নাম জ্যাকি, আমার বন্ধু। রাশেদ ঠোঁট চেপে ধরে পেছনে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আবির এগিয়ে এসে জ্যাকিকে কোলে তুলে বলল, তুই ওকে কুকুর বলিস কেন? ওর নাম জ্যাকি। আজকে এটার জন্য ওর পিঠে ঝাঁটার বাড়ি পড়েছে। রাশেদ সকাল সকাল অফিসে এসেছিল, তাই কিছু জানে না। ভ্রুকুচকে বলল, সব পরে জানবো, এখন বল কিসের জন্য এসেছিস? লামিয়া নাটকীয়ভাবে রাশেদের গলা জড়িয়ে কান্না করতে লাগলো। সবাই ভরকে গেল। সাফওয়ান অস্থির গলায় বলল, কি হয়েছে, কেন কান্না করছিস? পেছন থেকে লাবিব ভেসে বলল, ভাইয়া এসব কুমিরের কান্না, ফাত্তা দিও না। লামিয়া ব্রুকুচকে তাকালো লাবিবের দিকে। লাবিব ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। পাশ থেকে যে চোখ দিয়ে গিলে লামিয়াকে খাচ্ছে কেউ, কারোর খেয়াল না থাকলেও দূরে দাঁড়িয়ে থাকে একজনের চোখে সেটা ঠিকই পড়ল। রেগে হাত মুষ্টিবদ্ধ করলো। রাশেদ লামিয়াকে মাথায় আদর করতে করতে বলল, কি হয়েছে বোন, আমাকে বল। ভাইয়া আমার কিছু টাকা লাগবে। রাশেদ পকেট থেকে 100 টাকা বের করে লামিয়ার হাতে দিয়ে বলল, নে। লামিয়া বিরক্ত হয়ে বলল, 100 টাকা দিয়ে কি হবে ভাইয়া? তাহলে কত টাকা লাগবে? ব্রু কুচকে বলল রাশেদ। লামিয়া হতাশ মুখে আর রাগের মিশ্রণ নিয়ে বলল, কমপক্ষে 20,000। রাশেদ বড় চোখ করে বলল, কি 20,000? এতটা দিয়ে কি করবি তুই? জ্যাকির জন্য ডগ হাউস, কিছু জামা কাপড় কিনবো, বলল লামিয়া চোখে উচ্ছ্বাস নিয়ে। রাশেদ বিরক্ত হয়ে বলল, এই কুকুরের জন্য এত কিছু কেনা লাগবে বোন? লামিয়া রেগে বসে পড়ল সোফায়। রাশেদ শেষমেশ উপায় না পেয়ে জেদের কাছে হার মেনে ফোন বের করে বিকাশে 20,000 টাকা পাঠিয়ে দিল। লামিয়া ফোন চেক করতেই সোফা থেকে লাফ দিয়ে দাঁত কিলিয়ে বলল, থ্যাংক ইউ। বলেই চলে যেতে নিলেই রাশেদ বলল, গাড়ি নিয়ে যা, আমি ড্রাইভার আঙ্কেলকে বলে দিচ্ছি। লামিয়া মাথা নেড়ে জ্যাকিকে কোলে নিয়ে বেরিয়ে গেল। নাসির কায়সার এতক্ষণ লালসার দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়েছিল। সেই তেজির চোখ ভেবেই বাঁকা হাসল। পাশ থেকে নিহিরকে কিছু ইশারা করতেই নিহির বুঝে ফোন নিয়ে বের হয়ে কাউকে কল করলো। তারপর কায়সারের কাছে ফিরে এলো। লামিয়া যেতেই রাশেদ পিছনে ঘুরে কায়সারকে বলল, সরি অপেক্ষা করানোর জন্য। কায়সার এসে বলল, আরে না, সমস্যা নেই, ছোটরা তেমন জেদ করবেই। রাশেদ মাথা নাড়ল। তারপর তারা নিজেদের কথোপকথন শুরু করলো। অফিস থেকে বের হয়ে সোজা গাড়িতে চড়ে শপিংয়ের জন্য রওনা হলো লামিয়া। ফোনে বারবার মাহিরকে কল করছিল, কিন্তু ফোন বন্ধ। বিরক্ত হয়ে আর ফোন করলো না। ঠিক তখন আননোন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ আসলো। কপাল কুঁচকে লামিয়া ফোন হাতে নিয়ে দেখলো বেশ কিছু মেসেজ। কিছুদিন ধরে ভীষণ বিরক্ত করছে এ নম্বর থেকে। মেসেজগুলো পড়ে লামিয়া মাঝে মাঝে অবাক হয়। একবার মেসেজে লেখা ছিল, প্রিয় রাগিনী, সারাক্ষণ বাইরে ঘুরে বেড়াও কেন? প্রতি পদে পদে বিপদ তোমার। তুমি কি জানো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? একবারও ভেবে দেখেছ? মেসেজ পড়ে লামিয়া ভীষণ অবাক হয়েছিল। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পরে ভেবেছিল কেউ হয়তো মজা করছে, তাই মাথা কামায়নি। এসব ভাবতে ভাবতে হঠাৎ বিকট শব্দ হলো পিছন থেকে। লামিয়া কেঁপে উঠল। কোলে থাকা জ্যাকি শব্দে ঘেউ ঘেউ করতে করতে চিল্লিয়ে উঠল। লামিয়া ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামালো। লামিয়া জ্যাকিকে গাড়িতে বসিয়ে বেরিয়ে এলো। একটা কালো গাড়ি মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। চারিদিকে ধোঁয়া উঠছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তার পাশে থেকে মানুষ দৌড়ে আসছে। চারিদিকে ধোঁয়া উঠছে, ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না। লামিয়া এক পা দুপা করে সামনে এগোতেই থমকে গেল। কালো রঙের লং ব্লেজার, পুরো শরীর ঢাকা, মাথায় কালো ক্যাপ। একজন লোক হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। তার সামনে গুরুতর আঘাত পেয়ে কেউ তার পা জড়িয়ে বাঁচার আকুতি করছে। লোকটি পিস্তল দিয়ে শুট করতেই লামিয়া চিৎকার দিয়ে উঠল, নো, ডোন্ট শুট, বলেই লোকটির দিকে দৌড়ে আসতে লাগলো। লোকটি লামিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে সামনে থাকা ছেলেটির কপালে ঠাস করে শুট করে দিল। লামিয়ার পা থেমে গেল। চোখ তুলে লোকটির দিকে তাকাতেই চোখগুলো শুধু দেখা গেল। লামিয়া লোকটির চোখ দেখে চমকে উঠল। আরও সামনের দিকে এগোতে চাইলেই ধোঁয়ায় মিলিয়ে গেল লোকটি। লামিয়া দৌড়ে যেতেও তাকে আর পেল না। কে এই লোক, আর চোখ দুটো এত চেনা মনে হলো কেন? ছোট আম্মা, তাড়াতাড়ি গাড়িতে বসুন,
বড় বাবা কল করে বলেছে তাড়াতাড়ি করে শপিং শেষ করে বাসায় যেতে। পিছন থেকে ড্রাইভার বলল। লামিয়ার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ড্রাইভারের কথায়। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে হতাশ হয়ে গাড়িতে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। জ্যাকি লাফ দিয়ে লামিয়ার কোলে বসলো। তার চোখের সামনে একজন লোক আরেকজনকে মেরে ফেললো। আর এই চোখগুলো এতটা পরিচিত কেন মনে হলো? কে সে? তাকে কি চেনে? ভাবতে ভাবতে গাড়ির শপিং মলে এসে থামলো। লামিয়া আর কোনো কিছু না ভেবে জ্যাকিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতেই সিকিউরিটি পথ আটকে দিল। লামিয়া কপাল কুঁচকে ফেলল। সিকিউরিটি ভদ্রভাবে বলল, ম্যাম, পশু পাখি এখানে প্রবেশ করতে পারবে না। লামিয়া বিরক্ত হয়ে বলল, কেন? ভিতরে তো কুকুর বিড়ালের সব কিছু পাওয়া যায়, তাই না? জি ম্যাম। তাহলে ওদের নিয়ে ভেতরে প্রবেশ করলে সমস্যা কোথায়? ওদের না দেখিয়ে কিছু কিনলে ওরা পছন্দ না করে টাকা নষ্ট হবে, তাই ওদের দেখিয়ে কেনাটাই ভালো। এখন তাড়াতাড়ি রাস্তা ছাড়ুন। সিকিউরিটি কিছু বলতে গিয়েও ফোন পেয়েও কথা বলল। লামিয়ার দিকে তাকিয়ে বলল, সরি ম্যাম, আপনি যেতে পারেন। লামিয়া ব্রু কুচকে হেসে ভিতরে প্রবেশ করলো। মলে ঢুকতেই লামিয়া কোল থেকে নামিয়ে দিল জ্যাকিকে। নামার সাথে সাথে জ্যাকি খুশিতে লেজ নেড়ে নেড়ে হাঁটা শুরু করলো। লামিয়া ওর ছোট্ট পায়ের সাথে রেখে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরতে লাগলো। যখনই কিছু পছন্দ হয় জ্যাকিকে দেখিয়ে দেখিয়ে কিনতে লাগলো। জ্যাকি আবার চারপাশে তাকিয়ে তাকিয়ে লেজ নেড়ে সবকিছু উপভোগ করছিল। কিন্তু তারা জানলই না মলের সিসি ক্যামেরার ওপাশ থেকে কেউ তাদের প্রতিটি মুহূর্ত গভীরভাবে লক্ষ্য করছে। লামিয়ার উল্টাপাল্টা কাজকর্মে সেই অচেনা দর্শকের মুখে মৃদু হাসি ফুটে উঠেছিল। অনেকগুলো জিনিস কেনাকাটা শেষে এক এক করে গাড়িতে সব তুলে রাখলো। গাড়িতে বসতেই ফোন বেজে উঠল। স্ক্রিনে মাহির নাম ভেসে উঠল। লামিয়া ফোন ধরেই কিছু বলার আগেই মাহির তাড়াহুড়ো করে বলল, তাড়াতাড়ি ভার্সিটিতে আয়, কালকে পরীক্ষা, কিছু নোট করতে হবে, আমি এখন ভার্সিটিতে আছি। বলেই ফোন কেটে দিল। কালকে পরীক্ষা শুনে লামিয়ার কপালে ভাঁজ পড়ল। সারা বছর সে যতই হাসি ঠাট্টায় সময় কাটাক না কেন, পড়াশোনার ক্ষেত্রে সে সিরিয়াস। কারণ তার একটাই স্বপ্ন, ভবিষ্যতে একজন অ্যাডভোকেট হওয়া। পড়াশোনা নিয়ে সে কখনোই হেলাফেলা করতো না। মাহির ফোন কাটা মাত্রই লামিয়ার সময় নষ্ট করলো না। জ্যাকিকে ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে দ্রুত একটা রিকশায় উঠে বসলো। স্যার, এটা নিশ্চয়ই ফ্যালকনের কাজ। নাসির কায়সার চুপচাপ দাঁড়িয়েছিল। লামিয়াকে তুলে আনতেই তার পিছনে লোক পাঠানো হয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের গাড়ি কে যেন উড়িয়ে দিয়েছে। এ কি ফ্যালকনের কাজ? অথচ এখনও সে ফ্যালকনকে চোখে দেখেনি। কিন্তু ফ্যালকন জানল কিভাবে লামিয়ার পিছনে লোক পাঠানো হয়েছে? তাহলে কি সে সবসময় আশেপাশেই ঘুরছে? ভাবনার ভিড়ে হঠাৎ করে কায়সারের ফোনে টুং করে মেসেজ এলো। আননোন নম্বর। কৌতূহলী হয়ে কায়সার মেসেজ ওপেন করলো। ভেতরে একটা ভিডিও। ক্লিক করতে স্ক্রিনে স্পষ্ট ভেসে উঠল তার গোডাউনে আগুন। দাউ দাউ করে জ্বলছে চারপাশ। কায়সারের চোখ রক্ত লাল হয়ে উঠল। রাগে হাত থেকে ফোন ছুঁড়ে ফেলল দূরে। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন এখনই সব কিছু ছাই করে ফেলবে। দাঁতে দাঁত চেপে গর্জন করে উঠল, ফ্যালকন, তোকে আমি ছাড়ব না। আকাশ জুড়ে মেঘ গর্জে উঠল। যে কোনো সময় নেমে আসতে পারে ঝুম বৃষ্টি। এদিকে লামিয়া ক্লাস শেষে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎই ঝরঝর করে বৃষ্টি নামলো, সাথে বজ্রপাত। আজ সে ব্যাগ আনেনি, শুধু মাহিরের কাছ থেকে নেওয়া নোটের খাতা হাতে ছিল। সেটাই বুকে শক্ত করে চেপে দাঁড়িয়ে রইল। বৃষ্টিতে কিছুই দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ মাথার উপর ছাতার ছায়া। তার গায়ে বৃষ্টি পড়ছে না দেখে অবাক হয়ে উপরে তাকাতেই দেখল ছাতা। ধীরে ধীরে চোখ নামিয়ে পাশে তাকাতেই চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে এক পুরুষ। লামিয়ার মুখ আপনা আপনি হা হয়ে গেল। ছেলেরও এত সুন্দর হয় তার জানা ছিল না। সুঠাম দেহ, গায়ের রং সাদা ধবধবে, চোখের মনি কালো কুচকুচে, চোখে হালকা সাদা ফ্রেমের চশমা, ঠোঁটগুলো হালকা গোলাপি, কালো সিল্কের চুলগুলো কপালে পড়ে আছে, গায়ে ব্রাউন ওভার শার্ট, সাথে হালকা ব্লু জিন্স, দেখতে একেবারে বিদেশিদের মতো। লামিয়ার মনে হলো এই চোখ কোথাও যেন সে দেখেছে মলে যাওয়ার সময়। তখন ধোঁয়ায় ঘেরা হলেও এই চোখের গভীরতা যেন একই। চোখে চোখ পড়তেই মুহূর্তের জন্য থমকে গেল। অচেনা তবুও চেনা মনে হচ্ছিল। লামিয়া আবার চোখের দিকে তাকাতেই চার চোখ এক হলেই লামিয়া তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। কি আছে এই চোখে? কেন বারবার মনে হচ্ছে এই চোখ সে খুব ভালো করেই চিনে? এত বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বেশ গম্ভীর স্বরে বলল লোকটি। কথা শব্দ শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো লামিয়া। আমি বৃষ্টির মধ্যে দাঁড়াই বা শুই, তাতে আপনার কি সমস্যা? কে আপনি? ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল নামিয়া। আমি কে সেটা না জানলেও চলবে, নিন ছাতাটা। আমি কেন আপনার ছাতা ধরব? চিনি না, জানি না। বিরক্তি লুকোলানো সে। আপনি বড্ড কথা বলেন। আপনার নাম কি? গম্ভীর ভঙ্গিতে প্রশ্ন করল লোকটি। আমার নাম দিয়ে কি করবেন? ঠোঁট বাঁকিয়ে বলল লামিয়া।
আচ্ছা, নাম লাগবে না, নিন ছাতা ধরুন, অনেক বৃষ্টি হচ্ছে। বলে জোর করে ছাতাটা তার হাতে ধরিয়ে দিল, তারপর ধীরে ধীরে চলে গেল। লামিয়া স্তব্ধ চোখে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর নোটের খাতার দিকে তাকিয়ে ছাতাটা মাথায় দিয়ে সামনে এগোলো। সামনে ঠিক তখনই একটা রিক্সা এসে দাঁড়ালো। সুযোগ বুঝে লামিয়া ঝটপট উঠে বসলো। রিক্সা ঝুম বৃষ্টির ভেতরে দিয়ে এগোতে লাগলো। যদি লামিয়া একবার পিছনে তাকাতো, তবে দেখতে পেত কেউ তাকে দূর থেকে মুগ্ধ দৃষ্টিতে দেখে যাচ্ছে। রিক্সা চোখের আড়াল হতেই লোকটি মৃদু হাসল, ঠোঁটে ফিসফিস করে উঠল। শক্ত করে ধরেনি হাত, ছুরিগুলো ছিল সূক্ষ্ম। শহরে আবার বৃষ্টি নামক, ঝরে যাক তোমার দুঃখ, তোমার জীবন আমি আবার রঙিন করে দেব, তোমার সব দুঃখ আমিই দূর করব, কথা দিলাম রাখিনি। পর্ব 13। রাত 1:20। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কয়েকদিন ধরে টানা রাতের বৃষ্টি, এতে সবারই ঘুম ভালো হচ্ছে, কিন্তু আজ লামিয়ার চোখে কোনো ঘুম নেই। পরের টেবিলে বসে বইয়ের পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে। পরশুদিন পরীক্ষা, এই নিয়েই তার মাথায় ভয়ঙ্কর চাপ। ঠিক তখনই ধুম করে কারেন্ট চলে গেল। আহ, আবার কারেন্ট গেল, মরণ! বিরক্ত হয়ে দু একটা গালিও দিল সে। ড্রয়ার থেকে মোমবাতি বের করে জ্বালালো। টেবিলে রেখে একটু হেঁটে এসে বারান্দায় দাঁড়াতেই 1 ফোঁটা বৃষ্টির পানি মুখে এসে পড়ল। ঠান্ডা পানির ছোঁয়ায় চোখ বন্ধ করে ফেলল সে। আর চোখ বন্ধ করতে বেশি উঠল এক মিষ্টি অতীত। আকাশ মেঘে ঢাকা, কালো হয়ে আছে চারিদিক। 5 বছরের কুলুমুলু একটি মেয়ে, লাল টুকটুকে ফ্রক পরে, মাথায় 2টো ছোট ছুটি বাঁধা, হাঁটু ছিলে টুপটুপ করে রক্ত পড়ছে। ঘাসের উপর বসে পা ছড়িয়ে সে কাঁদছে। কান্নায় চোখ মুখ ফুলে গেছে। চারপাশে তাকাচ্ছে, চেনা কারো খোঁজ করছে, কিন্তু কেউ নেই। ভয়ে জড়সড় হয়ে বসে আছে। ঠিক তখনই ঝুম বৃষ্টি নামলো, সাথে বাজের গর্জন। ছোট্ট মেয়েটি এবার ভয় পেয়ে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। হঠাৎ দূর থেকে ভেসে এলো চেনা কণ্ঠ, লামিয়া, লামিয়া! বৃষ্টির ভেতর দিয়ে ভিজে চুপচুপে দৌড়ে আসছে এক 12 বছরের ছেলে। তাকে দেখে চোখ ভিজে উঠল ছোট্ট মেয়েটার। হাত উঁচু করে ডাকল, তুবলো ভাই, আমি এখানে, তাড়াতাড়ি আসো, আমার ভয় করছে। ছোট্ট বলে শুভ্র নামটা উচ্চারণে তার কষ্ট হয়। ছেলেটি শুভ্র দৌড়ে এসে হাঁটু গেড়ে বসলো লামিয়ার কাছে। কোথায় গিয়েছিলে ভাইয়া, আমার একা ফেলে? দেখো আমার পা কেটে রক্ত পড়ছে। ঠোঁট উল্টে কান্না করতে করতে বলল লামিয়া। শুভ্র মলিন মুখ করে তার রক্তাক্ত হাঁটুর দিকে তাকালো, তারপর ভিজে মুখের দিকে। কান্না করায় মেয়েটার মুখ ফুলে বেলুন হয়ে গেছে। শুভ্র আর কিছু না ভেবে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে ক্ষততে বেঁধে দিল। তারপর লামিয়াকে কোলে তুলে নিল। আকাশে মেঘের গর্জন হচ্ছে। লামিয়া ভয়ে তার গলা আঁকড়ে ধরে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। এতে বিরক্ত হয়ে শুভ্র ধমকালো, অথচ ধমক শুনে কান্নার শব্দ আরও বেড়ে গেল। প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই ভেজে যাচ্ছিল। শুভ্র তাকে নিয়ে দৌড়ে এক দোকানের ছাউনির তলায় আশ্রয় নিল, বৃষ্টি কমলে বাসায় যাবে ভেবে। হঠাৎ পিছনে ঘুরে তাকাতেই চকলেটের দিকে চোখ গেল ছোট্ট লামিয়ার। কান্না থেমে গিয়ে সে গুমড়ে পড়ল, আমায় চকলেট কিনে দাও। শুভ্র গম্ভীর গলায় জবাব দিল, আমার কাছে টাকা নেই, পরে কিনে দেব। কিন্তু লামিয়া একগুঁয়ে, চকলেট না নিয়ে সে বাসায় যাবে না। শুভ্রের পা আঁকড়ে ধরে জেদ করতে লাগলো। শুভ্র পা ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। তাই রেগে হালকা করে ছোট্ট ছোট্ট গালে থাপ্পড় মেরে দিল। থাপ্পড় পড়তেই কান্নার স্রোত আরও বেড়ে গেল। শুভ্র চুপচাপ দাঁড়িয়ে কান্না দেখল, কিন্তু কিছু বলল না। বৃষ্টি থামতেই শুভ্র কোলে নিতে চাইল, কিন্তু লামিয়ার রেগে বলল, না, আমি একাই যাব। বলেই জেদি ছোট্ট পায়ে একা হেঁটে রওনা দিল। শুভ্র তার পিছনে পিছনে চলল। ভেজা রাস্তায় হঠাৎ স্লিপ খেয়ে আবার পড়ে গেল। হাঁটুর ক্ষত থেকে আবার রক্ত বের হতে লাগলো। তা দেখে আবার কেঁদে উঠল লামিয়া। শুভ্র এবার রেগে তাকালো, তারপর কোলে তুলে নিল। শুভ্রের গলা জড়িয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল লামিয়া। বাসায় ফিরে শুভ্র লতিফা বেগমের হাতে লামিয়াকে দিয়ে তার বাড়ি চলে গেল। ঘুম ভেঙে লামিয়া দেখল শুভ্র তার ক্ষতে মলম লাগাচ্ছে। সে মুখ গোমরা করে অন্যদিকে ফিরতেই শুভ্র হেসে 6 বক্স চকলেট এগিয়ে দিল। কিন্তু রাগে লামিয়া বলল, আমার লাগবে না, তুমি আমাকে মেরেছ, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব না। শুভ্র মুচকি হেসে এগিয়ে এসে ছোট্ট গালে চুমু দিল। ঠিক আছে, তোকে আমি রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেব। লামিয়া চোখ বড় বড় করে বলল, কেন? শুভ্র অভিমানী সুরে বলে, তুই তো আমাকে বিয়ে করবি না, তাই। তাড়াতাড়ি গলা জড়িয়ে ধরল লামিয়া, না, আমি তোমাকে বিয়ে করব, ওই রিক্সাওয়ালার কাছে দিও না, প্লিজ। শুভ্র তার মাথায় হাত বুলিয়ে দিল, মনে থাকবে তো? হ্যাঁ, বলেই শুভ্রর গালে চুমু খেলে ছোট্ট লামিয়া। চকলেট হাতে পেয়ে খিলখিল করে হাসল সে। শুভ্র মুগ্ধ হয়ে তাকিয়ে রইল।
তুবলু ভাই তুমি অনেক ভালো। আই লাভ ইউ তুবলু ভাই। শুভ্র হেসে জিজ্ঞেস করলো, আই লাভ ইউ মানে জানিস? লামিয়া ছোট্ট হাত দুটো উঁচু করে শুভ্রের সামনে ধরলো। শুভ্র বুঝলো সে কোলে উঠতে চায়, তাই কোলে তুলে নিল। লামিয়া গলা জড়িয়ে ধরে বলল, জানি তো, আই লাভ ইউ মানে আই লাভ ইউ। বলেই খিলখিল করে হেসে উঠল আবার। শুভ্র মুচকি হেসে তাকিয়ে রইল। আই হেট ইউ শুভ্র ভাই, আই হেট ইউ। চোখ ভেজে উঠল লামিয়ার। আপনি আপনার কথা রাখেননি, আমাকে একা ফেলেই চলে গেছেন বেইমানের মতো। অনেক ঘৃণা করি আমি আপনাকে। বলেই চোখ মেলল। দুফোটা অশ্রু গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠে মুছে আবার মোম নিভিয়ে শুয়ে পড়ল। আজ মনে হয় না কারেন্ট আসবে। হালকা শীত লাগছিল। আলমারি থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতেই আবার ভেসে উঠল সেই চোখ জোড়া। ফট করে আবার চোখ খুলল। কিছুক্ষণ বিড়বিড় করে নিজেকেই কিছু বলল। তারপর ধীরে ধীরে ঘুমিয়ে গেল। সকাল না হতেই চেঁচামেচি শুরু। আজ শুক্রবার থাকায় ছুটির দিন, তাই সবাই বাসায়। খানবাড়ির কর্তারা ইসলামবাড়ি এসে চায়ের আড্ডা জমিয়েছে। তাদের সাথে সাফওয়ানও এক কোণে বসে আছে। মা চাচিরা সব রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। তখনই হুট করে একটি লোক বাড়ির গেটে প্রবেশ করল। লোকটিকে দেখে হামিদ সাহেবের মুখের হাসির রেখা দেখা গেল। উঠে যেয়ে লোকটির সাথে কুশল বিনিময় করে তাদের মাঝে বসিয়ে পরিচয় করিয়ে দিলেন সবার সাথে। লোকটির নাম জব্বার, একজন ঘটক। হামিদের জন্য ভালো একটি সম্বন্ধ এনেছে সে। শুনে সবাই খুশি হলেও সাফওয়ানের মুখে যেন আধার নেমে এলো। হামিদ সাহেব হালকা হেসে বলল, তা জব্বার সাহেব, ছেলে কি করে? ভাই, আমি আপনার কথা মতোই ছেলে এনেছি। বেশি বড় লোক না, একটা ছোটোখাটো চাকরি করে। ফ্যামিলি অনেক ভালো। তারা শুধু একটা শান্ত ভদ্র মেয়ে চায়। আপনার বড় মেয়ে একদম সেই রকম। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে তারা এসে দেখে যেতে পারে। সবাই জব্বার সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনল। হামিদ সাহেব আনিসুল সাহেবের দিকে তাকিয়ে বলল, বড় ভাই, আপনি কি বলেন? আনিসুল সাহেব বললেন, মেয়ের যখন বিয়ের বয়স হয়েছে তাহলে তো বিয়ে দিতেই হবে। তা নিয়ে সমস্যা নেই, কিন্তু হামিদের সাথে কি কথা বলেছ? হামিদ সাহেব মাথা নাড়িয়ে বললেন, না ভাই। আনিসুল সাহেব গম্ভীর গলায় বললেন, ওর সাথে আগে কথা বলে নাও। এখনকার যুগের ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? পাশ থেকে শফিউর সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তা ঠিক বলেছিস আনিসুল। হামিদ, তোমার উচিত হামিদ আমার সাথে কথা বলা, তারপর না হয় এসব কথা আগানো যাবে। হামিদ সাহেব কিছু একটা ভেবে জব্বার সাহেবের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে জব্বার সাহেব, আমি আমার মেয়ের সাথে কথা বলে নিই তাহলে। জব্বার সাহেব মাথা নাড়িয়ে চলে গেলেন। সাফওয়ান একটু হাফ ছেড়ে বাঁচল। তারপর ভাবল, না, এইভাবে চলতে থাকলে প্রিয় মানুষটিকে সে হারিয়ে ফেলতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল বাসায় গিয়ে আজই বাবার সাথে কথা বলতে হবে। ভয়াকারে ভা, লয়কার লো, বয়াকার বা, শয় ওকার শো। ভালোবাসো ভালোবাসো, আমায় তুমি ভালোবাসো। অনেকক্ষণ যাবৎ গলা ফাটিয়ে বাথরুমে বসে বসে গান গাচ্ছিল তায়েব। তায়েবের পাশের রুমটা লামিয়ার, তার পাশে মাহিরের, মাহিরের পাশেরটা তায়েবার। তায়েবের গলা ফাটিয়ে গান শুনে লামিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার কারণে ক্ষিপ্ত হলো বেশ। তাড়াতাড়ি উঠে তায়েবের রুমে যেয়ে বাথরুমের দরজায় লাথি মেরে বলল, হারামজাদা দরজা খুল। তোর ভালোবাসা যদি না ছোটাই আজকে, তাহলে আমার নামও লামিয়া ইসলাম না। বলেই আরও একটা লাথি মারল দরজায়। দরজায় ধুম ধুম শব্দ আর লামিয়ার চিল্লাচিল্লি শুনে মাহির তায়েবা দৌড়ে এসে লামিয়াকে আটকালো। লামিয়ার রাগী কণ্ঠ শুনে তায়েব শুকনো ঢোক গিলে বাথরুমের ভিতর থেকে বলল, বোন, তুই রাগিস না, আমার হাগা আটকে গেছে তোর ভয়ে। প্লিজ এই ভাইয়ের উপর একটু দয়া কর। এইসব জিনিস আটকে রাখলে আমি পেট ফেটে মরে যাব। লামিয়া রেগে আবার তেড়ে গিয়ে দরজায় লাথি মেরে বলল, তুই ওইখানেই মরে থাক, আর যদি বেরোস তাহলে আজকে তোকে আমি মেরে ফেলবো। বলেই আরও একটা লাথি দিল দরজায়। তায়েব ভয়ে লাফিয়ে উঠল। তারপর আবার নিজের কাজ করতে বসে গেল। মাহির তায়েবা লামিয়াকে আটকালো। লামিয়া রেগে ওদের ঝাড়া মেরে ছাড়িয়ে বলল, হারামজাদারে বাইট কর এখনই, নয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকে মারব। তাইবা নাক মুখ খিচে বলল, ছি, তুই কি জানিস ওর গুয়ে কত গন্ধ? একবার ওর বাথরুমের কল নষ্ট হওয়ায় আমার বাথরুমে গিয়েছিল। আমি ঘরে বসে বসে পড়ছিলাম। বিশ্বাস কর, বাথরুমের দরজা যদি খুলতে পারে, পুরো রুম ওর গুয়ের গন্ধে ভরে গিয়েছিল। রুমে স্প্রে করেও সে গন্ধ দূর করতে পারিনি। আর তুই কিনা দরজা ভেঙে মারতে চাইছিস? এখনই যদি দরজা খুলে তুই গন্ধে এখানেই মাথা ঘুরে পড়ে যাবি। তাইবার কথা শুনে লামিয়া কপাল কুচকালো। মাহির হেসে উঠল। তখনই বাথরুমের দরজা খট করে খুলে গেল। তায়েব দরজা খুলে বের হয়ে পেটে হাত রেখে বলল, হাগা করে যে সুখ, এই সুখ আর কোথাও পাবি না তোরা। কেন শুধু হাগার সময় বিরক্ত করিস তোরা? লামিয়া কিছু বলতে যাবে রেগে, তার আগেই উড়না দিয়ে নাক চেপে ধরল। তায়েবা নাকে হাত দিয়ে বলল, ইয়াক, দেখেছিস তোদের, বলেছিলাম না আমার কথা মিলল তো, ওয়াক।
বলেই দৌড়ে রুমের বাইরে এলো। লামিয়া বড় বড় চোখ করে তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়ালো। মাহির পারে না, ওইখানেই বমি করে দেয়। ওয়াক ওয়াক করতে করতে ফ্লোরে বসে পড়েছে। তাই দৌড়ে মাহিরকে ধরতে গেলে মাহির চিৎকার করে বলে, হারামজাদা, খবরদার ধরবি না। সাবান দিয়ে হাত ধুয়ে এসেছিস কিনা তাই সন্দেহ। ছি, কুত্তা মারা খাস নাকি যে এত গন্ধ? বলেই ঠোঁট গোল করে ওয়াক করলো। তারপর ক্লান্ত স্বরে বলল, লামিয়া, তাইবা, বোন আমার, কোথায় তোরা? আমারে বাচ্চা। লামিয়া তাইবা আবার দৌড়ে এসে মাহিরকে টানতে টানতে দরজার বাইরে নিয়ে গেল। তাইবাদের দেখে মুখ বাঁকিয়ে বলল, তোরা এমন ভাব করছিস যেন তোদের গিয়েও গন্ধ নাই। তাইবা রেগে বলল, অন্তত তোর মতো নেই। মাহির চিত হয়ে পড়ে আছে ফ্লোরে। তাইবা দৌড়ে রুম থেকে পানি এনে মাহিরের উপর চিটা দিতেই মাহিরের চোখ খুলে তাকিয়ে বলল, আমি কি বেঁচে আছি? তাইবা বলল, হ ভাই, তুই বাচ্চা আসোস। মাহির বুকে হাত রেখে বলল, শালার, ওর গুয়ের কি গন্ধ! একটু হলেই শ্বাস আটকে মারা যেতাম। বিড়ালের গুয়েও মনে হয় এত গন্ধ হয় না। ছি। তার কপাল কুচকে বেশ বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, দেখ, তেমন গন্ধ না, কিন্তু শুধু শুধু আমার গুয়ের বদনাম করবি না। লামিয়া নিজের পায়ে জুতা খুলে তাইবের দিকে ছুঁড়ে মারল। আরও একটা হাতে নিয়ে ছুঁড়ে মারতেই তাইব ভয়ে তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিল। লামিয়া দরজায় লাথি মেরে বলল, হারামি, আজ থেকে সারা দিন পানি খাবি তুই, খবিস কোথাকার। বলেই রুমে চলে গেল। পর্ব 14। হলরুমে বসে আছে সবাই। বাড়ির কর্ত্রীরা টেবিলে খাবার সাজাচ্ছে। তখনই রাশেদ বাইরে থেকে এসে হলরুমে প্রবেশ করতেই সবাই চমকে গেল। রাশেদ একা নয়, সাথে এক ছেলেকে নিয়ে এসেছে। তাদেরকে সবাই এগিয়ে রাশেদের সামনে আসলো। আনিসুল সাহেব ব্রুকুচকে বলল, কে এই ছেলে? রাশেদ বলল, বাবা, ওর নাম আবরার, আমার বন্ধু। বাড়ি থেকে এসেছে কিছু কাজে, হোটেলে থাকতে চেয়েছিল। অনেক জোরাজুরি করে আমাদের বাসায় নিয়ে এসেছি, কয়েকদিন থাকবে এখানে। আনিসুল সাহেব জানেন তার ছেলে বেশ দায়িত্বশীল, যাকে তাকে ধরে বাড়িতে ঢুকানোর ছেলে সে নয়, তাই তাকে বিশ্বাস করা যায়। আর আবরারকেও বেশ ভালো আর ভদ্রঘরের সন্তান মনে হচ্ছে। তাই আনিসুল সাহেব আর কিছু না বলে মাথা নেড়ে হেসে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাকতে পারে। আমরা সবাইকে সালাম জানিয়ে টুকটাক কথা বলল। তারপর লতিফা বেগমের দিকে এগিয়ে এসে বলল, আপনাকে একটা রিকোয়েস্ট করবো আন্টি। লতিফা বেগম হালকা হেসে বলল, হ্যাঁ অবশ্যই, বলে ফেলো। আবরার মাথা নিচু করে বলল, আমি রাশেদের কাছে শুনেছি আপনি নাকি কুকুর বিড়াল পছন্দ করেন না, কিন্তু আমার একটা বিড়াল আছে, আমি ছাড়া ওর কেউ নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে ওকে কি আমার সাথে রাখতে পারি? লতিফা বেগম হালকা হেসে বলল, অবশ্যই রাখতে পারো, কোনো সমস্যা নেই। আর আন্টি না, আমাকে মেজমা বলবে, ঠিক আছে? এখন যাও, ফ্রেশ হয়ে নাস্তা করতে এসো সবার সাথে। আবরার মাথা নাড়ল। রাশেদ আবরারকে উপরে নিজের রুমে নিয়ে গেল। লতিফা বেগম আবরারের যাওয়ার দিকে দেখে হামিদ সাহেবকে বললেন, ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক পরিচিত। হামিদ সাহেব বললেন, তাহলে মনে করো চেনা কেউ। বলেই চলে গেল। আবরার রাশেদের রুমে গিয়ে ঝুড়ি থেকে পার্সিয়ান কালো কুচকুচি একটি বিড়াল বের করে তাকে খাবার দিল। তারপর ফ্রেশ হয়ে রাশেদ থেকে বলল, বাড়ির সবাইকে দেখলাম, কিন্তু বাঘিনীকে দেখলাম না তো। রাশেদ হেসে বলল, কালকে পরীক্ষা তার, তাই সে বইয়ের পাতায় ডুবে আছে। চল, খাবার টেবিলে দেখা পাবি। আবরার হালকা হেসে সাদা চশমা এঁটে বেরিয়ে গেল রাশেদের সাথে। নিচে খাবারের জন্য ডাকতে লামিয়া পড়াশোনা শেষ করে বেরিয়ে এলো রুম থেকে। বেশ ক্ষুধা লেগেছে আজকে, তাই তাড়াতাড়ি করে নেমে আগে আশেপাশে না তাকিয়ে বলল, বড় মা প্লিজ, আমার খাবার আগে দাও, আমার ভীষণ ক্ষুধা লেগেছে আজকে। খাবার টেবিলে সবসময় তার পাশে মাহির বসে, তাই সে আজও ভেবে নিল মাহিরই আছে। পাশে না তাকিয়ে তার প্লেট থেকে ডিম মুখে পুরে খেতে শুরু করলো। খেতে খেতে সামনে তাকিয়ে দেখলো মাহির তার সামনে বসে দাঁত কেলিয়ে হাসছে। লামিয়া ব্রুকুচকে পাশে তাকাতেই বিষম খেলো, খ্যাক খ্যাক করে কেসে উঠল। তায়েবা মাহির মিটিমিটি করে হেসে উঠল। আবরার তড়িঘড়ি করে পানি এগিয়ে দিতেই লামিয়া ঢকঢক করে পানি খেয়ে আবার আবরারের দিকে তাকালো। এই ছেলে এইখানে কিভাবে? এই ছেলেটার সাথে কালকে দেখা হয়েছিল আর জোর করে ছাতা হাতে ধরিয়ে দিয়েছিল। এই ছেলে আমাদের বাড়িতে কিভাবে এলো? ভাবতে ভাবতে লামিয়ার পিঠে ধাম করে কিল পড়ল। পিছন ফিরতেই লতিফা বেগম রেগে তাকিয়ে আছে। লামিয়া বিরক্ত হয়ে বলল, আহ মা, অচেনা ছেলের সামনে তুমি আমাকে মারছো কেন? আমারও তো প্রেস্টিজ আছে একটা, নাকি? লতিফা বেগম রেগে কর্মর করে বলল, তুই ছেলেটার পাত থেকে ডিম নিয়ে খেলি কেন? আবরার হালকা হেসে বলল, সমস্যা নেই আন্টি, ছোট মানুষ। লামিয়া আর চোখে আবরারের দিকে তাকালো। তারপর নিচু স্বরে বলল, আমি কি জানতাম আমার পাশে অন্য কেউ বসে আছে? আমি তো ভেবেছি মাহির, তাই নিয়েছি। লতিফা বেগম কিছু বলে উঠতেই আনিসুল সাহেব থামিয়ে দিলেন। হামিদ সাহেব লামিয়ার দিকে তাকিয়ে বললেন, ওর নাম আবরার, রাশেদের বন্ধু। বাইরে থেকে বাংলাদেশে কিছু কাজে এসেছে, কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে, কাজ শেষ হলে চলে যাবে।
লামিয়া, ও বলে আবরারের দিকে তাকালো। এই ছেলেটাকে কেন এত পরিচিত মনে হচ্ছে? আর তার চোখও। লামিয়া আবরারের চোখের দিকে তাকাতে দেখলো আবরার লামিয়ার দিকে তাকিয়ে আছে। তা দেখে লামিয়া দ্রুত চোখ সরিয়ে নিয়ে খাবারে মন দিল। আজমির বেগম খেতে খেতে বলল, আরবার তোমার বাবা মা কোথায়? পাশ থেকে তাইবা বিরক্ত হয়ে বলল, আহ দাদি, আরবার না, আবরার হবে। আজমিনী বেগম তাইবাকে ধমক দিয়ে বলল, চুপ সেরি, আমি যেটা বলবো ওইটাই রাইট। তাহেবা মুখ লটকে খেতে লাগলো। পাশ থেকে আবরার বলল, আমার বাবা মা কেউ নেই দাদি, একটা দুর্ঘটনায় মারা গিয়েছেন। বলেই লামিয়ার দিকে তাকালো। লামিয়া আবরারের কথা শুনে তাকালো তার দিকে। আবারও চোখে চোখ পড়তেই লামিয়া নামিয়ে নিল চোখ। লতিফা বেগম, রাশেদা বেগম, তাহমিনা বেগম, মনিরা বেগম সবাই অবাক হলেন। রাশেদা বেগম আবরারের মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে কেউ নেই? আমরা আছি এখানে। যাদের দেখছ তারা আমাদের কাছে যেমন, তুমিও আজকে থেকে আমাদের কাছে তেমন। তাই যত দিন মনে চায় ততদিন থাকবে এখানে। আবরার মাথা নেড়ে কৃতজ্ঞভাবে কেবল হাসল। হামিদ সাহেব বলল, সবাই এখন খাবার খাও, খাবারের সময় বেশি কথা বলার দরকার নেই। কেউ আর কথা না বলেই খেতে শুরু করলো। টেবিলে আর একটা টুর শব্দও শোনা গেল না। বাবা, আমি হামিদাকে বিয়ে করতে চাই। সাফনের এই কথায় খানবাড়ির টেবিলে যেন এক বিস্ফোরণ ঘটল। বড়রা সবাই চমকে তাকালো আর বাড়ির ছোটরা মিটমিটিয়ে হাসল। শফিউর সাহেব শান্ত চোখে ছেলের দিকে চেয়েছিলেন, তারপর হো হো করে হেসে বললেন, তুমি কি মজা করছো আমার সাথে? সাফন বিরক্ত কণ্ঠে বলল, বাবা, মজা করব কেন? সত্যি বলছি, আমি হামিদাকে বিয়ে করতে চাই। কয়েক সেকেন্ড থামল সে, তারপর ছলছল দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে নিচু গলায় আবার বলল, I love Hamida and I want to be with Hamida forever, Baba. I won't live without her. I can't see anyone with her, Baba. Please try to understand. আমি কোনো দিন আপনার কাছে কিছু চাইনি, কিন্তু আজ আমি কিছু চাইছি আপনার কাছে বাবা। হামিদাকে আমি অনেক ভালোবাসি, ওকে না পেলে আমি থাকতে পারবো না। বলেই উঠে খাবার টেবিল ছেড়ে চলে গেল। টেবিলে সবাই স্তব্ধ হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরবতা কেটে গেল। শফিউর সাহেব হালকা করে হাসলেন। আস্তে আস্তে সকাল দুপুর পেরিয়ে কখন যে বিকেল হয়ে গেল কেউ টেরই পেল না। সময়টা বিকেল 4:10। শফিউর খান সপরিবার নিয়ে ইসলাম বাড়িতে হাজির হলো। ইসলাম বাড়ির কর্ত্রীরা সবাই মিলে টেবিলে খাবার সাজাতে ব্যস্ত, আর বসে বসে গল্পে মেতে উঠল। গল্পের আসর যেন একেবারে জমে উঠেছে। ধীরে ধীরে ইসলাম বাড়ির ছেলেমেয়েরাও একে একে এসে হলরুমে বসতে লাগলো। সবাই আসলেও লামিয়ার দেখা নেই। ব্যাপারটা লাবিবের চোখ এড়ালো না। তাই সে মাহিরের দিকে তাকিয়ে বলল, ডাকাতের দল তো সব এখানে, কিন্তু ডাকাতের সর্দানি কোথায়? মাহির টেবিল থেকে আপেলের টুকরো মুখে দিয়ে এসে বলল, কাল থেকে ওর পরীক্ষা শুরু, তাই পড়ছে। লাবিব ভ্রু কুচকে চুপ করে রইল। এদিকে শফিউর সাহেব চোখ ঘুরাতে দেখতে পেলেন আবরারকে রাশেদের পাশে বসে হাসি মুখে সবার সাথে গল্প করছে। তিনি আনিসুল সাহেবকে জিজ্ঞেস করলেন, ওকে? আনিসুল সাহেব হেসে বললেন, ওর নাম আবরার, রাশেদের বন্ধু। লন্ডন থেকে এসেছি কিছু কাজে, কয়েকদিন থাকবে আমাদের সাথে। শফিউর সাহেব মুচকি হেসে আবরারের সাথে কুশল বিনিময় করলেন। ছেলেটা ভদ্র, মিশুক প্রকৃতির, এটা সবার কাছেই ভালো লাগলো। সাফন সবার মাঝে বসে থাকলেও চুপচাপ, মাথা নিচু। হামিদা সেটা খেয়াল করলো। চারপাশে তাকিয়ে দেখলো সবাই নিজেদের কথায় ব্যস্ত। তখন সুযোগ বুঝে হামিদা সাফওয়ানের হাতে হালকা চিমটি কেটে দিল। অপ্রস্তুত সাফওয়ান ব্যথায় হঠাৎ আউ করে চিৎকার করে উঠল। সবাই অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। শফিউর সাহেব ভ্রু কুচকে বললেন, কি হলো, এভাবে চিৎকার করছো কেন? সাফওয়ান বিব্রত হাসি দিয়ে কিছু বলার আগেই সিঁড়ি বেয়ে নেমে এলো লামিয়া। নামতে নামতে বলল, আঙ্কেল, সাফওয়ান ভাইকে মনে হয় কোনো তেলাপোকায় খামচে মেরেছে, তাই এমন চেঁচিয়ে উঠেছে। তার কথা শুনে ছোটরা মুখ চেপে হাসল। হামিদা লজ্জায় মাথা নিচু করল। সাফওয়ান চিৎকার দিয়ে নিজের বিপদ আরও বাড়িয়ে ফেলল যেন। লাবিব কপাল কুচকে বলল, তেলাপোকা খামচে দিতে পারে? চুলে বেনি করতে করতে লামিয়ে এসে লাবিবের পাশে একটু দূরত্ব বজায় রেখে বসল। তারপর হেসে বলল, পারবে না কেন? অবশ্যই পারবে। আপনিও তো পারেন খামচে দিতে, তাই না? লাবিব উপর নিচ মাথা নাড়ালো। লামিয়া ঠোঁটে বাঁকা হাসি এনে বলল, তাইলে তেলাপোকা খামচে দিতে পারে, কারণ আপনি আর তেলাপোকা একে অপরের ভাই ভাই। লাবিব চোখ বড় বড় করে বলল, 1 মিনিট, তুই কি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে তেলাপোকা বললি? কানের পিছনে চুল গুছতে গুছতে লামিয়া শান্ত স্বরে উত্তর দিল, জি না, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার পছন্দ না। আমি আপনাকে সরাসরি তেলাপোকা বলেই সম্বোধন করেছি। লাবিব দাঁতে দাঁত চেপে বলল, এখানে বড়রা আছে বলে তুই বেঁচে গেলি, নয়তো তেলাপোকা বলার শাস্তি পেতিস। লামিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে তাকালো। এদিকে শফিউর সাহেব আশেপাশে তাকিয়ে নিশ্চিত হলেন যে সবাই উপস্থিত। তিনি গলা খাঁকড়ে দিয়ে আনিসুল সাহেবকে বললেন, যেহেতু সবাই আছে, একটা কথা বলতে চাই।
আনিসুল সাহেব মুচকি এসে বললেন, তোর যা ইচ্ছা বলে ফেল। শফিউর সাহেব হামিদ সাহেবের দিকে তাকিয়ে বললেন, হামিদ, তোমার কাছে যদি আমি কিছু চাই দিবা? হামিদ সাহেব দ্রুত চায়ের কাপ টেবিলে রেখে বললেন, ছি ছি ভাই, এমন কথা বলেন কেন? আমার সামর্থ্যে থাকলে অবশ্যই দিব। শফিউর সাহেব তার হাত ধরে বললেন, আমি যদি সাফওয়ানের জন্য তোমার বড় মেয়ে হামিদাকে চাই তাহলে? পুরো ইসলাম বাড়ি যেন স্তব্ধ হয়ে গেল। হামিদ সাহেব মেয়ের দিকে তাকালেন। হামিদা মাথা নিচু করে বসে আছে। তারপর ভাইদের দিকে তাকালেন, তারাও দৃষ্টি বিনিময়ে সম্মতি দিল। শেষে আজমেরি বেগমের দিকে তাকিয়ে বলল, আম্মা, আপনি কি বলেন? আজমেরি বেগম বললেন, সাফওয়ান তো আমাদের চোখের সামনেই বড় হয়েছে, খাঁটি পোলা, শান্তশিষ্ট, ভদ্র। আমার হামিদা ওর কাছেই ভালো থাকবে। আমার কোনো আপত্তি নাই, তবে আগে হামিদাকে জিজ্ঞেস করে নাও। হামিদ সাহেব এবার মেয়েকে বললেন, হামিদা, তুমি কি বলো? সাফওয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হামিদা মাথা নিচু রেখেই বলল, তোমাদের যেখানে ভালো মনে হবে, আমার কোনো আপত্তি নেই। মুহূর্তে সাফওয়ানের ঠোঁটে হাসি ফুটল। হামিদ সাহেব শফিউর সাহেবের হাত ধরে বললেন, ভাই, আমার কোনো আপত্তি নেই, আমরা রাজি। সাথে সাথে হলরুমের সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। লামিয়া সিটি বাজিয়ে দিল। ছোটরা হইচই করে উঠল। কর্ত্রীরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। বাড়ির কর্তারা টুকটাক কথা বলতে বলতে বাইরে চলে গেলেন। হলরুমে রইল ইসলাম আর খানবাড়ির ছেলেমেয়েরা, আজমিরি বেগম আর শফিকুল খান। আবির খিলখিল করে হেসে বলল, এই খুশিতে আজ সাফওয়ান আমাদের বারবিকিউ পার্টি দেবে রাতে। সবাই সায় দিল। সাফওয়ান খুশি মনে রাজিও হয়ে গেল। আজমিরি বেগম খুশি মনে বললেন, যাক, 25 বছর বয়সে তোর বিয়া হইতাছে সেরি, আমি তো 15 বছর বয়সে আনিসুলের জন্ম দিছি। লামিয়া মুখ টিপে হেসে বলল, তাহলে তো দাদা বাল্যবিবাহ করেছিল, তার উপর 15 বছর বয়সে বাচ্চা। ছি দাদি, তোমার কালা জামাই তোমার উপর শিশু নির্যাতন করেছে। স্বামীর ব্যাপারে যে কোনো কথা আজমির বেগম সহ্য করতে পারে না। লামিয়ার কথা শুনে তিনি রেগে উঠলেন। চুপ ছেড়ে, একদম কালা কবি না। আমার কালা আমার গলার মালা। হামিদার আগে তোরে বিয়ে করার দরকার আছিল। আজই ঘটকের সাথে কথা কমো। বুইরা বুইরা ধামড়ি, এক একটা 20-22 বছর হয়েছে, বিয়ার নাম নাই, বাপের ঘাড়ে উঠে খাইতেছে। আজমির বেগমের কথায় লামিয়া তায়েব তায়েবা তিনজনের চোখ কুচকে তাকালো। তারা ভালোই বুঝলো যে এই খোঁচা তাদের দিকেই দিয়েছে। আজমিরি বেগম রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন নিজের রুমে। লামিয়া হি হি করে হেসে উঠল। রাশেদ হেসে বলল, কেন তুই সবসময় দাদিকে রাগিয়ে দিস বলতো? লামিয়া ভেঙচি কেটে চুপ করে বসে রইল। আপনার এতক্ষণ ধরে সবার কাণ্ড কারখানা চুপচাপ বসে দেখছিল। লামিয়ার ভেঙচি দেখে হালকা হেসে তাকালো তার দিকে। লামিয়া টেবিল থেকে একটা আপেল তুলে নিয়ে মুখে দিতে গিয়েই হঠাৎ সামনে তাকিয়ে দেখল আবরার সরাসরি তাকিয়ে আছে তার চোখের দিকে। চোখে চোখ পড়তেই লামিয়ার বুক ধক করে উঠল। সে দ্রুত চোখ ফিরিয়ে নিল। কি আছে এই চোখে তা লামিয়া জানে না, কিন্তু এতটুকু জানে এই মুহূর্তে সে এখানে আর থাকতে পারবে না। তাড়াতাড়ি উঠে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে গেল। শুনছিলেন লামিয়া ইসলাম শাম্মীর লেখা প্রিয় রাগিনীর গল্প থেকে পর্ব 11, 12, 13, 14। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।